স্বামীর কথার প্রতি উত্তরে তপ্ত শ্বাস ফেলে বেরিয়ে গেলেন লাইলা খাতুন। তুলির চোখের কার্নিশে জলেরা ভিড় জমিয়েছে। সম্মুখে বসে থাকা ছোট্ট কিশোরীর লোচন ও জলে ভাসা। মানুষের জীবন নাটক গল্পকেও বুঝি হার মানায়। তুলির সন্তানটা বেঁচে থাকলে হয়তো তার এই লড়াইটা চোখে পড়তো সবার। নীরবে পরিবারের জন্য করে যাচ্ছে সে, এটাও বা কম কি? শুধু নিজের চিন্তাটুকু নেই, এই ভবিষ্যতের শেষ কোথায়? মানুষ এতটা স্বার্থহীন হয় কি করে? নিজের সঙ্গে করা অন্যায় অবিচার লাঞ্ছনা সহ্য করতে করতে একসময় মানুষ বুঝি নিজের মায়া ত্যাগ করে ফেলে। কতবার একটা ভাঙাচোরা আমিকে নতুনভাবে গড়া যায়, তার জন্য প্রচুর মানসিক শক্তির প্রয়োজন হয়। হিয়নের সাহায্যে হয়তো অসহায় তুলি আজ এই জায়গায় দাঁড়াবার সুযোগ পেয়েছে। তুলির জীবনের গল্পটুকু শোনার পর নিজের আর তুলির মধ্যে কোনো তফাৎ খুঁজে পেল না প্রিহুলা। সেদিন ঠিক কেন প্রিহুলার বিয়েতে বাধা দিয়েছিল হিয়ন তা এখন সুস্পষ্ট। অবশ্য নিজের ভাগ্যকে মন্দ বলা যায় না। আনিসের মতো নেশাখোর চরিত্রহীনের সঙ্গে বিয়ে হলে প্রিহুলার জীবনটাও যে তুলির মতো হতো না তার নিশ্চয়তা কি? তার চেয়ে ঢের ভালো নয় এই করুণা দয়া? এতে যদি নিজের একটা নতুন পরিচয় করা যায় আর পরিবারের জন্য কিছু করা যায় তবে এটাই ভালো। তুলির মতো প্রিহুলাও না হয় জীবনের মায়া প্রত্যাশা ত্যাগ করুক। তুলাপু, রান্না কি হয়েছে? আমার কিন্তু ঘুম পাইতেছে। টনির কথায় ভাবনার ঘোর কাটল প্রিহুলা। চট করে ঘড়িতে তাকাতেই দেখলো রাত 11টার ঘরে মোটা কাটাটা। এতটা সময় কখন অতিবাহিত হলো? কথায় মশগুল থাকার ফলস্বরূপ দিন দুনিয়া ভুলে বসেছিল এতক্ষণ। ব্যস্ত হয়ে খাট থেকে নামতে নামতে বলল প্রিহুলার উদ্দেশ্যে তুলি, আমার গল্প শেষ, কিন্তু আপনাকে বিয়ের কাহিনী শোনা কিন্তু বাকি আছে ভাবি। অন্যদিন শুনবো। আর আমার গল্পখানা আশা করি আপনার অনেক উপকারে আসবো। কথাটুকু বলেই টুনিকে খাবার দেওয়ার জন্য বেরিয়ে গেল তুলি। সেদিকে তাকিয়ে থেকে তপ্তশ্বাস ফেলল প্রিহুলা। তুলিকে গল্প বলবার মতো সাধ্য তার নেই। সবটা জেনেও অবুঝের মতো আছে প্রিহুলা। সবাই সবকিছু নিচু থেকে বলবার আগ পর্যন্ত তাকে এভাবেই অবুঝ হয়ে থাকতে হবে। বাবার মুখোমুখি বসে আছে হিয়ন। খাটের এক কোণায় বসে বাবা ছেলের কথোপকথন শুনছে লাইলা খাতুন। ছেলের হাবভাবে বলছে সে টাকা দিতে নারাজ। হাতে থাকা ফোনের দিকে দৃষ্টি রেখেই বলল হিয়ন, কাকা বাড়ি করবে, খুবই ভালো কথা। টাকার দরকার, সেটা না হয় তুমি কিছুটা দিয়ে সাহায্য করলে, কিন্তু পুরো টাকাটাই তোমার কাছে থেকে কেন চাইবে? আর তুমি দিতেই বা কেন যাবে? টাকা পরবর্তীতে ফেরত দেবে এমন কোনো নিশ্চয়তাও তো দেননি তিনি। এমন তো নয় তোমার ভাই বেকার, কোনো কাজ নেই তার। এমন হলে অবশ্যই সাহায্য করতাম, কিন্তু তোমার ভাইয়ের তো ইনকামের অনেকটা পথ আছে বাবা। তুমি খামাখাই দুশ্চিন্তা করছো। এক্ষুনি কাকাকে কল দাও আর বলো তোমার হাতে এই মুহূর্তে টাকা পয়সা কিছুই নেই, তুমি অপারক। তারপরেও টাকার কথা বললে আমাকে ফোন দিতে বলবে, বাকি কথা না হয় আমিই বলবো। ছেলের কথা কিছুই বোধগম্য হলো না লিয়াকত সাহেবের। কথাবার্তার ধরন পাল্টেছে কেমন। অন্য কোনো বিষয়ে কিছু বললে বা টাকার প্রয়োজন হলে ছেলেকে বলা মাত্রই মাথা পেতে বাবার কথা মেনে নিত সে। সেরকম সভ্য শিক্ষাই যে দিয়েছেন ছেলেকে। তবে প্রথমে টাকা দিতে রাজি হলেও জহিরের কথা উঠতেই কণ্ঠস্বর পাল্টে গেল হিয়নের। ছেলে যে এক পয়সাও দেবে না খুব ভালো করেই আন্দাজ করা যাচ্ছে। তবে টাকার বিষয়ে সে নিজে যখন বলেছে কথা বলবে, তাহলে মর্জি পাল্টেছে হয়তো। কেশে গলা পরিষ্কার করে নিয়ে বললেন লিয়াকত সাহেব, ঠিক আছে, তোর কাকা ফোন করলে বলবো টাকার বিষয়ে যেন তোর সাথে কথা বলে নেয়। কত টাকা প্রয়োজন বিস্তারিত তাকেই জানাতে বলবো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল হিয়ন, সেটা না হয় আমিই বুঝে নেব, তুমি শুধু বলে দিও আমার সঙ্গে যোগাযোগ করতে। কথা শেষ করে বাবার রুম পেরিয়ে নিজের রুমের দিকে যেতেই প্রিহুলার মুখোমুখি হলো হিয়ন। সবে ঘর থেকে বেরিয়েছিল প্রিহুলা। চোখে চোখ পড়তেই দ্রুততার সহিত দৃষ্টি নামিয়ে নিল কিশোরী। স্বাভাবিকভাবে পাশ কাটিয়ে চলে গেল। বোকার মতো হতভম্ব হয়ে তাকিয়ে রইল হিয়ন। ভেবেছিল একগাদা কথা বুঝি এক্ষুনি তেড়ে আসবে তার কাছে। এ তো দেখছি সব শান্ত দিঘির জল। তবে কি হিয়নের প্রতিটি কথা মস্তিষ্ক অবধি পৌঁছিয়েছে এই অবুধ মেয়ের? নাকি তখন ডাকত্ব কথা শুনে ভয় পেয়েছে মেয়েটা? মুহূর্তেই চিন্তার এক গোলক ধাঁধায় আটকে গেল হিয়ন। আচমকা মনে হলো সে তখন বলেছিল প্রিহুলার দায়িত্ব তার মায়ের, তার সঙ্গে কোনো রকম লেনা দেনা নেই।
ওহ শিট, রাগের মাথায় অনর্গল সত্য বেরিয়ে এসেছিল। নেহাত এই মেয়ে নির্বোধ বলে নয়তো এই নিয়ে প্রশ্নের স্তূপ জমাতো। এই কথার জন্য পরিস্থিতি আবার বেহাল দশায় না চলে যায়। চুলের মাঝে হাত চালিয়ে নিয়ে প্রলম্বিত শ্বাস ফেলল হিয়ন। পরক্ষণে ছুটল প্রিহুলার পিছনে। বসার ঘর ফাঁকা পেতেই কিচেনের দিকে গেল। তুলির সঙ্গে টেবিলে খাবার গোছাতে ব্যস্ত প্রিহুলা। ডাকতেও কেমন জড়তা কাজ করছে হিয়নের। তখন তো দিব্যি নিষেধাজ্ঞা জারি করেছিল তার আশপাশও যেন না ঘেঁষে। এখন বেশ বুঝতে পারছে রাগের মাথায় চুপ থাকাই মঙ্গল। ইতিউতি তাকিয়ে স্বাভাবিকভাবেই প্রিহুলাকে ডাকল হিয়ন। প্রিহুলার হাত থেকে তরকারির বাটি কেড়ে নিয়ে বলল তুলি, ওই যে ভাইজান আপনারে ডাকতাছে, আমি গুছাইতাছি, আপনি গিয়া দেখেন তার কি লাগবো। স্থবির হয়ে দাঁড়িয়ে রইল প্রিহুলা। তার ঠিক কয়েক হাত পিছনে রোষপরবশ পুরুষটা যে দাঁড়িয়ে আছে বেশ বুঝতে পারছে। তাকাবার ইচ্ছেটুকুও নেই, তবে তার ডাক কিছুটা আশ্চর্যই করেছে। দৃষ্টি নিচু করেই এগিয়ে আসলো প্রিহুলা। কিশোরীর হাবভাবে কপালে সূক্ষ্ম এক ভাঁজ পড়ল হিয়নের। স্বাভাবিক গলায় প্রশ্ন করল প্রিহুলার, আমার ডাকছিলেন ভাইয়া? প্রিহুলার মুখ উদ্ভট ডাক শুনে পিলে চমকে উঠল হিয়ন। এরূপ কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না মস্তিষ্ক। অপ্রতিভ হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো সে। কি জন্যে ডাকতে এসেছিল এই অবোধ মেয়েটাকে? সবটাই যে গুলিয়ে গেল। এই মেয়ে তো গর্ধব নয়, বরং অপদার্থ। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসলো হিয়নের। দৃষ্টি নিচু করে ঠাই দাঁড়িয়ে আছে প্রিহুলা। রুষ্ট পুরুষের হাবভাব বুঝতে বাকি নেই তার। শক্ত গলায় প্রশ্ন করল হিয়ন, মানে কি? মানে আজব কথাবার্তা না বললেই নয়? এসব কে শেখায় তোমাকে? সারাক্ষণ শয়তানি বুদ্ধি ঘুরতেই থাকে মাথায়। দৃষ্টি তুলে হিয়নের দিকে চাইল প্রিহুলা। লোকটার দ্বিগুণ রেগে যাওয়ার কারণটুকু ঠাউর করতে পারল না। মিনিমিনে গলায় বলল, আপনিই তো শেখাইলেন, আপনার বান্ধবীর সামনেই তো বললেন আমি আপনার কাজিন হই, সেই হিসাবেই তো ভাই ডাকবো না? প্রিহুলার কথার প্রতি উত্তরে ভয়ানক রেগে তাকালো হিয়ন। ভয়ে দ্রুত দৃষ্টি নামিয়ে নিল প্রিহুলা। কলিজা ধক করে উঠল তার। কত নাম্বার বিপদ সংকেত ধেয়ে আসে এখন কে জানে। তবে নিজের কোনো রকম অন্যায় খুঁজে পেল না, বরং মনে হলো লোকটার শিরায় শিরায় অনর্থক রাগ। ইডিয়েট। কথাটুকু বলেই লম্বা লম্বা পা ফেলে প্রস্থান করল হিয়ন। স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রিহুলা। দম যেন আটকে ছিল এতক্ষণ। তুলি দ্রুত এগিয়ে আসলো। আশ্চর্য চাহনি তার। বিস্মিত গলায় বলল, ভাইজান রে আপনি ভাই ডাকলেন কেন? হাই আল্লাহ, নিজের স্বামীরে তো ভাই ডাকন যায় না ভাবি, ভাই তো মহা রাগ হইছে। ফোঁস করে দম ফেলে বলল প্রিহুলা, স্বামীরে যে ভাই ডাকা যায় না এটা আমিও জানি, কিন্তু ফুপাতো মামাতো চাচাতো খালাতো ভাইয়ের সঙ্গে যখন বিয়া হয় তখন ভাই ডাকা যায়, আর বিয়ার পরেও এই ভাইয়ের সম্পর্ক শেষ হয় না। সুতরাং সেই হিসাবে তোমার ভাইজান হইল আমার মামাতো জামাই, তারে আমি 1000 বার ভাই বলে ডাকতে পারব। আর এখন থেকে তারে ভাই ডাকবো। কথাটুকু বলেই টেবিলের দিকে এগিয়ে গেল প্রিহুলা। তুলি স্থবির দাঁড়িয়ে রইল। পৃথিবী বুঝি তাকে কেন্দ্র করে ঘুরছে, নাকি তুলির মাথা ঘুরছে কে জানে। ভাবির যুক্তি তো সমস্তটাই মাথার এক হাত উপর দিয়ে গেল, নাকি তুলি স্বল্প শিক্ষিত বলে কিছুই ঠাউর হলো না তার। কিছুতেই কোনো হিসেব মেলালো গেল না। ফলাফল অনিশ্চিত হিসাব। মাথা ভন ভন করতে লাগলো তুলির। সমস্ত ভাবনা রেখে খাওয়ার জন্যে লিয়াকত সাহেব আর লাইলা খাতুনকে ডাকতে গেল। সে পরক্ষণে হিয়নের রুমে আসতেই দেখল গভীর মনোযোগে ফোনে ব্যস্ত সে। খাওয়ার জন্যে তাড়া দিল তুলি। দৃষ্টি না তুলেই হিয়ন জানালো মিনিট 5 দেরি হবে তার। সাই জানিয়ে চলে যেতে গিয়েও থমকে দাঁড়ালো তুলি। পরক্ষণে হিয়নকে প্রশ্ন ছুড়ল, আচ্ছা ভাইজান, একখান কথা, ভাবি কি আপনার ফুফাতো বউ হয়? তুলির কথা মনোযোগ নষ্ট করলো হিয়নের। বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকালো সে। এ কেমন উদ্ভট কথা তুলির। চোখ ছোট ছোট করে বলল, এসব আজগুবি কথা কে বলেছে? আর ফুপাতো বউ মানে কি? হিয়নের কথায় ঘাবড়ে গেল তুলি। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে অপ্রস্তুত গলায় বলল, না মানে ভাবিরে দেখলাম আপনারে ভাই ডাকলো,
জিজ্ঞাইতেই বলল আপনি নাকি তার মামাতো জামাই, বিয়ের আগে থেকেই নাকি ভাইয়া ছিলেন, তাই এখনো নাকি ভাই। তুলির কথা শুনে রাগ বিরক্ত চরম আকার ধারণ করলো হিয়নের। এসব পাগলাটে চুক্তি ওই অবোধ মেয়ের ছাড়া আর কারো হতেই পারে না। এ কাকে তুলে নিয়ে আসলো হিয়ন? তপ্ত শ্বাস ফেলে কপালে হাত রাখলো সে। যথাসম্ভব স্বাভাবিক গলায় বলল, এই মেয়ের থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখো তুলি। প্রিহুলার মাথায় সমস্যা আছে, সবাইকেই না জানি পাগল বানিয়ে ছাড়ে একদিন। তুলি পাল্টা কিছু বলার পূর্বেই হিয়নের ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকাতেই চোখ মুখ কুঁচকে উঠল তার। এত রাতে কাকার ফোন তাকে অনেকটা অবাকই করলো। রিসিভ করে ফোন কানে জড়ালো হিয়ন। তুলি আর এক নতুন হিসেব মেলাতে মেলাতে প্রস্থান করলো। ফোনের ওপাশে কাকার কথা শুনে আর এক দফা চমকে উঠল হিয়ন। মাত্রই তো বাবার রুমে এই বিষয় নিয়ে আলোচনা শেষ করে আসলো, এর মধ্যেই কাকার ফোন। বড্ড বেশি তারা যেন। গম্ভীর গলায় উত্তর দিল হিয়ন, টাকা আমি অবশ্যই দিতে পারবো কাকা, কিন্তু বারবার এই লোকসানের ক্ষতিপূরণ তো দিয়ে যেতে পারবো না। আপনি ইচ্ছাকৃত ক্ষতি ডেকে আনবেন, তার দায় অন্যের হবে কেন? আজকে যদি আমার আর প্রিহুলার কিছু হয়ে যেত, তখন কিন্তু তদন্ত ঠিকই হতো, আর মূলে কে বা কারা ছিল সবই উন্মোচন হতো। হিয়নের কথা শুনে থতমত খেল জহির। কথায় বোঝা গেল হিয়ন হয়তো অজানা কিছু জানে, তবে এত কিছু তার কান অব্দি গেল কি করে? আনিস পাল্টা কোনো গেম খেলছে না তো আবার? তবে এই মুহূর্তে কথার মোড় ঘুরিয়ে দিতে হবে, নয়তো নিজের কথায় নিচে ফেসে যায় কখন ঠিক নেই। গলা ছেড়ে নিয়ে বলল জহির। জহিরের কথায় কপাল কুঁচকে আসলো হিয়নের। তার কথা তাকেই সূক্ষ্মভাবে ফিরিয়ে দিল। তবে জহিরের মনে ঠিক কি চলছে তা বোঝার কোনো রকম উপায় নেই। খুবই ধুরন্ধর গোছের লোক তার কাকা। নানান কূটকৌশল দুষ্টু বুদ্ধিতে যেন তার মস্তিষ্ক ঠাসা। কাকার কথার প্রতি উত্তরে বলল হিয়ন, তার মানে আগুনটা যে ইচ্ছাকৃত লাগানো হয়েছে বুঝতে পেরেছেন? আশা করি সেখানে গিয়েই ক্ষতিপূরণের দাবি জানাবেন। তড়িৎ গতিতে বলল জহির। হিয়নের মাথায় বাজ পড়ল যেন। জহির যে কতটা ধুরন্ধর, অতিশয় চালাক তার বুঝতে বাকি নেই। প্রমাণ ব্যতীত কথার জোরে কিছুই বলা সম্ভব নয় এই মুহূর্তে। জহির ঠিক আরও কথার প্যাচ তৈরি করবে। হিয়ন শতভাগ নিশ্চিত তার দ্বারা আগুন লাগেনি। তবে এইটুকু সুস্পষ্ট, জহির যে শত্রুপক্ষের সঙ্গে একত্রিত। গম্ভীর থমথমে গলায় বলল হিয়ন, প্রমাণই সত্য মিথ্যার বিচার করে, হোক সেটা যে কোনো কিছু। তবে সত্য কখনো চাপা থাকে না। আপনি যেহেতু তদন্ত করে আমার দোষ খুঁজে পেয়েছেন, সেখানে আমি অযথা আর তর্ক করলাম না। তবে কোনো একদিন যদি প্রমাণ আর সুযোগ পাই, তাহলে সম্মান, ন্যায়, অন্যায়, সম্পর্ক সব কিছু ভুলে যাব আমি। আপনার টিন শেড ঘরের যেটুকু জায়গা পড়েছে তার ক্ষতিপূরণ আমি পাঠিয়ে দেব। রাখছি। লাইন কাটতেই ফোন খাটে ছুঁড়ে ফেলল হিয়ন। প্রমাণের অভাবে আজ কাকাকে দোষীর কাঠগড়ায় দাঁড় করাতে পারল না সে। উল্টে সুন্দর নাটক সাজিয়ে হিয়নকে দোষী বানিয়ে দিল জহির। অবশ্য কাকিমা শর্ত জুড়েছিল তার নাম যেন প্রকাশ না করে, নয়তো নতুন করে ঝামেলার বিস্তার হবে। তার চেয়ে বরং উত্তম সময় সুযোগ এর অপেক্ষায় থাকা শ্রেয়। অম্বরে ভেসে যাচ্ছে সাদা মেঘের ভেলা। নিচে আবরণের মাঝে শুভ্র মেঘের সাঁতার। অনেকক্ষণ যাবৎ আকাশে মনোযোগ নিবেশ করল প্রিহুলা। রৌদ্রের প্রকোপ বাড়ছে ধীরে ধীরে। কাঁধে ঝুলছে বেগুনি রঙার স্কুল ব্যাগ, সাদা জামায় আবৃত সর্বাঙ্গ। পাশেই টুনি মাথার উপর খাতা ধরে দাঁড়িয়ে আছে। ড্রাইভারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে দুজন। খানিকক্ষণ আগেই লাইলা খাতুন মোড়ের দোকানে পাঠিয়েছে ড্রাইভার মাহমুদকে। এইটুকু রৌদ্র তাপেই যেন গলা বুক শুকিয়ে আসার উপক্রম প্রিহুলার। ব্যাগ থেকে পানির বোতল বের করে নিয়ে সোজা গলায় ঢালল সে। গাড়ির শব্দ পেতেই দ্রুত সেদিকে দৃষ্টি ফেলল। বাড়ির সদর দরজা পেরিয়ে হিয়নের গাড়ি ঢুকছে। খাওয়ার মাঝে অত্যল্প কালে বিষম খেল প্রিহুলা। তাৎক্ষণিক নিজেকে সামলে নিল। তবুও কাশি উঠে যাচ্ছে অনবরত। প্রায় অনেক দিন পর যে লোকটার দেখা মিলল। অবাধ্য দৃষ্টি সেদিকে যেতে চাইলেও যথাসম্ভব নিজেকে দমিয়ে নিল প্রিহুলা। সেদিন ভাই ডাকার পর প্রিহুলার সম্মুখেও আর আসেনি হিয়ন।
ঠিকই স্কুলে নেওয়ার দায়িত্বটা সে ত্যাগ করেছিল। যেচে আর রোষপরবশ লোকটার মুখও হয়নি অভিমানী ছোট্ট কিশোরী, কারণ তুলির কাছ থেকে জানতে পেরেছিল হিয়ন তাকে পাগল সম্বোধন করেছে। অবুঝ নির্বোধ অবধি ঠিক ছিল, তবে পাগল একেবারে আত্মসম্মানে বজ্রের মতো আঘাত করেছিল। মাসখানেক লোকটার মুখও যে দেখা হয়নি আর। আচমকা বাড়ি থেকেই উধাও হয়ে গিয়েছিল। আচমকা আরও মাসখানেকের জন্য লোকটা বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিল একেবারে। শাশুড়ির থেকে যতটুকু জানতে পেরেছিল কোনো একটা হসপিটালে তাকে পাঠানো হয়েছে। এরপর যেতে আর কিছুই জানার আগ্রহ প্রকাশ করেনি প্রিহুলা। তবে হুট করেই যে লোকটা আজই চলে আসবে জানা ছিল না। আম্মা, এই নেন পানি। ড্রাইভার মাহমুদ চাচার ডাকে অলিক জগতে থেকে বেরিয়ে আসলো প্রিহুলা। আর চোখে তাকাতেই রুষ্ট পুরুষের দেখা মিলল না। হয়তো এতক্ষণে ভিতরে চলে গেছে সে। পানির বোতলের দিকে তাকিয়ে বলল প্রিহুলা, পানি কেন আনছেন চাচা? আমার ব্যাগে তো পানির বোতল আছেই। হিয়ন বাবা দিল, বলল আপনার হাতে দিতে, আমিও নিয়ে আসলাম। মাহমুদ চাচার কথা শুনে স্তব্ধ হয়ে গেল প্রিহুলা। তার মানে লোকটা দিব্যি খেয়াল করেছে প্রিহুলা যে বিশ্রম খেয়েছে। তবে যেচে কেন পানি নিয়ে আসলো না সে? নাকি ইহজনমে ছোট্ট কিশোরীর মুখও দর্শন করতে চাই না? মনের সূক্ষ্ম কোণে কোথাও একচিলতে অভিমান জন্মালো। অবশ্য পুরোটাই নির্থক। পানির বোতল হাতে নিল প্রিহুলা। খেয়াল হতেই দেখল অর্ধেকটা পানি খেয়ে নিয়েছে হিয়ন। পরক্ষণে তপ্ত শ্বাস ফেলে গাড়িতে উঠে বসল। প্রায় মাসখানেক পর ছেলেকে দেখে খুশিতে চোখ টলমল করে উঠল লাইলা খাতুনের। ভাইয়ের শব্দ পেতেই নিচে রুম থেকে বেরিয়ে আসলো তিতিন। এক দৌড়ে এসে হিয়নকে জড়িয়ে ধরল। মাথায় খানিকটা হাত বলিয়ে দিয়ে জিজ্ঞেস করল হিয়ন, কবে এসেছিস? ব্যগ্র স্বরে বলল তিতিন। গতকালই এসছি ভাইয়া, কিন্তু তুই যে আজকে আসবি বললি না তো আগে। তোকে ছাড়া ঘরটা একেবারে ফাঁকা লাগছিল। ভাবলাম তোদের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ হয়ে যাক। চোখ মুছে নিয়ে বললেন লাইলা খাতুন, ছোট্ট না রে, এটা তো বিশাল বড় সারপ্রাইজ। বসে বিশ্রাম নে তুই, আমি শরবত করে নিয়ে আসছি। ক্লান্ত শরীর সোফায় এলিয়ে দিল হিয়ন। তিতিন এসি অন করে দিয়ে পাশে বসতে বসতে বলল, আর একটু আগে আসতি ভাইয়া, তাহলে আমাদের সঙ্গে ভাবিও সারপ্রাইজড হয়ে যেত। বেচারি একটুর জন্য তোর দেখা পেল না। আহারে, প্রায় মাসের উপরে হবে তার স্বামী আসলো, আর সেই কিনা দেখতে পেল না। তুই আসবি জানতে পারলে তাকে স্কুলেই যেতে দিতাম না আমরা। তিতিনের কথার প্রতি উত্তরে কিছু বলল না হিয়ন। মাথা এলিয়ে দিয়ে কেবল চোখ বুজে রইল। প্রিহুলা হয়তো তার অস্তিত্ব অনুভব করেছে। মেয়েটা বিষম খাওয়ার সময়ও এগিয়ে গিয়েছিল হিয়ন। হঠাৎই পা দুটো যেন থমকে গিয়েছিল। ছোট্ট কিশোরী তার দিকে একটিবারের জন্যেও যে তাকায়নি। সেদিনের পর থেকে মেয়েটার দেখাও আর মেলেনি। হিয়নের বিদায়ের সময়ও প্রিহুলার দেখা পাওয়া যায়নি। অবশ্য চেঁচে আর খোঁজ করেনি হিয়ন। মনে হচ্ছে এরকম দূরত্বের অনেক অনেক প্রয়োজন। যেখানে সম্পর্কের কোনো নিশ্চয়তা নেই, সেখানে দূরত্ব ঘুচিয়ে কাছে আসার কোনো মানে হয় না। মেয়েটা তো হিয়নকে স্বামী ভেবে আবেগে ভাসছিল। সে আবেগ কাটাতে অবশ্যই দূরত্বের প্রয়োজন, যে দূরত্ব সব কিছু একেবারে নিঃশেষ করে বিলীন করে দেয়। সেদিন হিয়নের কথা বুঝে বোধগম্য হয়েছিল কিশোরীর। সুস্পষ্টই যে জানিয়েছিল, তোমার দায়িত্ব আমার নয় মেয়ে। ভাইকে নিশ্চুপ দেখে আর কথা বাড়ায়নি তিতিন। কিছু সময়ের মধ্যে তুলি শরবত হাতে প্রবেশ করলো বসার ঘরে। হিয়নকে ডাকতেই ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো সে। পরক্ষণে শরবতের গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পুরোটা শেষ করে নিজের রুমের দিকে পা বাড়ালো। তিতিন ভ্রুকুঞ্চিত করে ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। মনে হলো কোনো প্রশ্ন থেকে রেহাই পেতেই যেন ভাই তার পালিয়েছে, নাকি অজানা আতঙ্ক কিছু চেপে রেখেছে নিজের মধ্যে। সবটাই তো তাকে জানতে হবে। লম্বা শাওয়ার নিয়ে সবে বেরিয়েছে হিয়ন। মাথা থেকে উটকো চিন্তাগুলো যেন নিমেষেই ঝরে গেল। সব কিছু স্নিগ্ধ লাগছে, ক্লান্তিটুকুও আর নেই এখন। খাটের মধ্যেখানে ফোন বেজে উঠল। সেদিকে এগিয়ে গিয়ে ফোন রিসিভ করে কানে চড়ালো হিয়ন। ওপাশ থেকে ড্রাইভার মাহমুদের উৎকণ্ঠা শোনা গেল, হিয়ন বাবা, আমি তো হসপিটালে আছি। প্রিহুলা আম্মার তো অ্যাক্সিডেন্ট হয়েছে।